একেবারে বিনা নোটিশে একটা ঘটনা ঘটে গেছে, অর্থাৎ ঘটনাটা ঘটিয়েছে কে? ভারত। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে কয়েকটা ট্রাক মালামাল নিয়ে তারা রওনা দিয়েছিল ভুটান। এই মালামালগুলো নিয়ে যাবে, এবং আমরা তো জানি যে এই ভুটানে মালামাল নিতে গেলে বাংলাদেশ থেকে, তাও আবার ওই যে বুড়িমারি যে সীমান্ত, বুড়িমারি যে স্থল বা যে সীমান্ত স্থল যে বন্দর আর কি, তো ওই বন্দর দিয়েই আসলে নিয়ে যাওয়ার যে ছিল, প্ল্যান ছিল। তো এখন যেতে গেলে তো সেখানে কি ভারতের মধ্য দিয়ে বেশ খানিকটা পথ যেতে হবে না? প্রায় 30-40 কিলোমিটার পথ কিন্তু ভারতের মধ্য দিয়ে গিয়ে তারপরে ওই ভুটানে যাইতে হবে। তো এখন এই গাড়িগুলো অর্থাৎ ট্রাকগুলো যখন মালামাল নিয়ে এই বুড়িমারি সীমান্তে গেছে, তো তখন ভারতীয় যে কর্তৃপক্ষ, কাস্টমস কর্তৃপক্ষ, তারা কিন্তু ওই গাড়িগুলোকে আটকে দিয়েছে এবং তারা ওই ভারতের মধ্য দিয়ে, অর্থাৎ ভারতে যেহেতু ঢুকতেই হবে, তো ওই ভারতে ঢুকতে দেয় নাই। একবারে বিনা নোটিশে এই ঘটনাটা ঘটেছে। এবং এই মালামালগুলো বেসিক্যালি বাংলাদেশের থেকেও যাচ্ছিল না, এই মালামালগুলো আসছিল থাইল্যান্ড থেকে আসছিল। এবং আমরা তো জানি যে ভুটান একটা স্থল বেষ্টিত দেশ, তাদের কোনো বন্দর নাই। তো আরও কয়েক বছর আগে ভুটানের সাথে বাংলাদেশের একটা চুক্তি ছিল যে ভুটান ইচ্ছা করলে তারা বাংলাদেশের যে বন্দর, অর্থাৎ চট্টগ্রাম বন্দর, এই বন্দরকে ব্যবহার করে তারা মালামাল বা পণ্য তারা রপ্তানি বা আমদানি দুটাই করতে পারবে। এবং তখন কিন্তু ওই যে ভারত গ্যারান্টার ছিল, কারণ বাংলাদেশ থেকে যতই পণ্য ভুটান আমদানি করতে চাক, মানে বাংলাদেশের মধ্য দিয়ে বা রপ্তানি করতে চাক, তাদেরকে তো অবশ্যই ভারতের ভূখণ্ড তো ক্রস করতে হবে, এর বাইরে তো সম্ভব না। তো অতএব আজকে থেকে কয়েক বছর আগে যখন চুক্তি হয়েছিল, এবং শুধু তাই না, এই যে কিছুদিন আগে এই যে ভুটানের প্রধানমন্ত্রী আসছিল না যে বাংলাদেশে, তখনও কিন্তু এই ভুটানের প্রধানমন্ত্রী আবারও ওই ধরনের চুক্তি করছিল যে ভুটান বাংলাদেশের বন্দর ব্যবহার করতে পারবে, তবে অবশ্যই বন্দরকে যে ট্যাক্স ফি বা হ্যান্ডলিং খরচ এগুলো তো দিবেই, এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করার জন্যে সে ফিও দিবে। এবং একই সঙ্গে বাংলাদেশের যে ট্রাক, বাংলাদেশের মালিকানাধীন যে ট্রাক, তাতে করে পরিবহন করে নিয়ে যাওয়া হবে, সেক্ষেত্রে ট্রাক মালিকও তো কিছু আয় উপার্জন করবে। তো এই ভুটানের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে আসছিল, তখনও কিন্তু এই চুক্তি আরও বোধহয় সম্প্রসারিত হয়েছিল। এবং হতে না হতেই এই থাইল্যান্ড থেকে যখন মাল আসলো, চিটাগাং বন্দর খালাস করছে, তারা বাংলাদেশি ট্রাকে এসে মালগুলো উঠিয়ে কিন্তু ঠিকই রওনা দেওয়া হয়েছে। বাট বুড়িমারি স্থল বন্দরে যখন গেল, তখন কিন্তু এই যে ভারত বললো যে না, আমাদের ভূখণ্ডে এই ট্রাকগুলো ঢুকতে পারবে না। একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনাটা ঘটে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা আসলে কিসের ইঙ্গিত? এতদিন ভারত তো এই বাধাটা দেয় নাই, তো এখন হঠাৎ করে কেন বাধা দিচ্ছে? রহস্যটা কি? যারা নাকি বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক আপনারা জানেন, তাদের কাছে এটা বিশাল কোনো রহস্য না। এটা কিন্তু আমরা আরও আগেই আশা করতেছিলাম যে ভারত নিশ্চয়ই কিছু না কিছু পদক্ষেপ নেবে, যদিও আরও বেশ কয়েক মাস আগে পদক্ষেপ নিয়েছিল যে বাংলাদেশ থেকে যে পণ্য ভারতের বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করে ইউরোপের বিভিন্ন গন্তব্যে বাংলাদেশের ব্যবসায়ীরা পৌঁছাতো, ওই সুযোগ তো বন্ধ করে দিয়েছেই। কিন্তু বাংলাদেশ থেকে পণ্য যখন নেপালে যাইতো বা ভুটানে যাইতো ভারতের যে ভূমি ব্যবহার করে, এটা কিন্তু এতদিন বন্ধ করে নেই, আমরা সেটাই জানতাম। বাট হঠাৎ করে এখন দেখলাম যে এটাও বন্ধ করেছে। অর্থাৎ ভারত একের পর এক পদক্ষেপ নিচ্ছে। এবং এর আগে আর একটা কর্মকাণ্ড করছিল যে ভারত থেকে কোনো পণ্য যদি আমদানি করতে চায় বা বাংলাদেশ থেকে যদি কোনো পণ্য বাংলাদেশ ভারতে রপ্তানি করতে চায়, সেক্ষেত্রেও নাকি স্থলবন্দর ব্যবহার করা যাবে না। এবং এরকম আমদানি রপ্তানি করতে গেলে ভারতের ওই যে নৌবন্দর বা সমুদ্র বন্দর ব্যবহার করতে হবে, এই ধরনের একটা আইন জারি করছিল। এবং এর ফলেও কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমদানি রপ্তানি অনেক কমে গেছে, এটা কিন্তু আমরা জানি।
কিন্তু এই যে বাংলাদেশের পণ্য ওই যে নেপাল বা ভুটানে যাওয়ার জন্য ভারতের ভূমি যে ব্যবহার করা হতো, এটা কিন্তু এতদিন বন্ধ করে নেই। তো যে জিনিসটা দেখা যাচ্ছে যে ভারত ওয়ান আফটার অ্যানাদার পদক্ষেপগুলো নিচ্ছে খুবই ধীরে ধীরে ধীরে। অর্থাৎ বাংলাদেশের সরকারের গতি প্রকৃতি দেখে দেখে ভারত কিন্তু এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। আমরা তো জানি যে ভারতের সরকার তো মানে নরেন্দ্র মোদী বা তার সরকার, এটা তো আর ডোনাল্ড ট্রাম্প না আমেরিকার মতো, তাই না? যেমন ডোনাল্ড ট্রাম্প মন চলে ধুমধাম এইটা করে ওইটা করে সেইটা করে, কখন কি করে সেটা প্রেডিকশন করা খুব মুশকিল, বাট করে তো, আমরা তো সেগুলো দেখছি বা দেখেছি। কিন্তু নরেন্দ্র মোদী তো ধীর স্থির ঠান্ডা মাথার মানুষ, উনি তো আর এরকম ধুমধাম পদক্ষেপ নেন না। কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের সাথে প্রতিনিয়ত ওয়ান আফটার অ্যানাদার আস্তে ধীরে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো অলরেডি আমি বলেছি। আর সেদিন একটা ভিডিওতে দেখলাম এবং খবরেও বটে যে বাংলাদেশ ভারত সীমান্তের কোনো একটা জায়গায় ওই যে ভারতের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কাঁটাতারের বেড়া দিচ্ছিল, এখন বাংলাদেশের যে বর্ডার গার্ড যেটা আছে আর কি বিজিবি, তারা গিয়ে সেটাকে বাধা দিচ্ছিল এবং বলছিল যে যে অঞ্চলের উপর দিয়ে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে এটা নাকি বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়ে গেছে। তো এটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। তো দেখলাম যে একটা পর্যায়ে বিএসএফ তারা বলছে যে আমরা এখানে বেড়া দেব, তোমরা যা পারো তাই করো, আমরা তোমাদের কথা শুনবো না। ব্যাস, এটা দেখে আমার কাছে কি মনে হচ্ছিল জানেন? আমার কাছে মনে হচ্ছিল যে এই বর্ডার গার্ড মানে বর্ডার সিকিউরিটি ফোর্সকে, অর্থাৎ ভারত সরকার এদেরকে বলে দিয়েছে তোরা প্রভোকিং করার কর্মকাণ্ড করবি, করলে পরে যদি বিডিআর কোনো রকম কোনো পদক্ষেপ নেয়, মানে অস্ত্রপাতি চালনা করে বা আক্রমণ করে বা জোর জবরদস্তি করে, ব্যাস সাথে সাথে একটা খণ্ডযুদ্ধ মতো লাগিয়ে দিবি। ব্যাস, মানে এটাই তো ভারত চাচ্ছে, তাই না? ভারত ওই যে শিলিগুড়ির চারপাশে ওই যে কুড়িগ্রাম, নীলফামারী, তারপরে ঠাকুরগাঁও ইত্যাদি যে জেলাগুলো আছে তার 3 পাশে অলরেডি তারা প্রায় 1.5 থেকে 2 লক্ষ সৈন্য মোতায়েন করছে না, অস্ত্রপাতি মোতায়েন করছে না। তো মোতায়েন করলে বাংলাদেশের উপরে যদি একটা কিছু সামগ্রিক অ্যাগ্রেশন বা অ্যাটাক করতেই হয়, অজুহাত তো একটা লাগবে। তো সেই অজুহাতটা কি? অজুহাতটা হচ্ছে বিএসএফ দিয়ে এরকম উত্তেজনা তৈরি করিয়ে বাংলাদেশের বিজিবির, অর্থাৎ তারা চাচ্ছে যে বাংলাদেশ যেন আগে আক্রমণ করে। ব্যাস, হয়তো ওইটাকে অজুহাত হিসেবে তারা ব্যবহার করার জন্য চাচ্ছে। কারণ যেটা দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক যত খেলাই হোক না কেন, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তো খুবই অ্যাডামেন্ট, তারা কিন্তু বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী টাইপের তাদের ভাবভঙ্গি। এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশের সরকার পাকিস্তানের ISI এর মধ্য দিয়ে, তারপরে জয়শ ই মোহাম্মদ, তারপরে লস্কর-ই তৈয়বা, এদের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের জঙ্গি প্রশিক্ষণ কিন্তু চালাচ্ছে, যেটা নাকি অজিত ডোভাল কয়েকদিন আগে যে খলিলুর রহমানের কাছে একেবারে প্রিসাইজ লোকেশন সহ একেবারে স্যাটেলাইট ছবি টবি দিয়ে কিন্তু দেখিয়ে দিয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলেছে। এবং দৃশ্যত বাংলাদেশ সরকার কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই। তো সেক্ষেত্রে ভারতেরও তো একটা ধৈর্যের সীমা আছে, তাই না? তথাপি তারা কিন্তু বিভিন্ন সেক্টরে এখন কিন্তু তারাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের সাথে গণ্ডগোল একটা বাধাতে চাচ্ছে। তো এই জন্যই এই বিএসএফের এই আচরণ আমার কাছে মনে হয়েছিল। যাই হোক, ওই দিন বাংলাদেশের যে বিজিবি তারা ধৈর্য সহকারে চলে আসছে, মনে হয় তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে এমন কোনো প্রভোকেটিভ কোনো কর্মকাণ্ড করব না যাতে করে ভারত অজুহাত পায়, এবং সেই জন্যই মনে হয় সরে আসছে। তো ঠিক আছে, ভালো কথা। এর পরপরই এই যে এখন ভারত কি করলো, এই যে ট্রাক আটকে দিল, তাই না? তো ওয়ান আফটার অ্যানাদার এগুলো করছে, এবং ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি মনে হয় ভারত বন্ধ করছে, নাকি বাংলাদেশি আমদানি করে না। তবে বাংলাদেশের মিডিয়া কিন্তু বলছে যে বাংলাদেশের আমদানিকারকরাই নাকি ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে না। এখন কোনটা সত্য কে জানে, কিন্তু ঘটনা কিন্তু যাই হোক, ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ কিন্তু যাচ্ছে না, এটাই সত্য। এখন বাংলাদেশ কি মনে করছে যে ভারতকে বাইপাস করে তারা যা ইচ্ছা খুশি করবে? তারা ভুটানের সাথে চুক্তি করছিল যে তাদের বন্দর ব্যবহার করে ভুটানে মাল পৌঁছে দিবে, তাই না? তো এক্ষেত্রে ভারতের সম্মতি ছাড়া এটা কি আদৌ সম্ভব? মানে যখন খবর দিছিল কয়েকদিন আগে ভুটানের যে প্রধানমন্ত্রীর সাথে চুক্তি হয়েছিল আবার নতুন করে, তখন ভাবখানা এমন ছিল
যে ভারতকে বাইপাস করেই মনে হয় যে বাংলাদেশ এই তাদের বন্দর ব্যবহার করে ভুটানের পণ্য ভুটানে পৌঁছে দিয়ে আসবে। এটা আমার কাছে তখনই একটু হাস্যকর মনে হয়েছিল, কারণ বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্ক, তো ভারতের সম্মতি ছাড়া এই ধরনের চুক্তি টুক্তি করলেও সে পণ্য যে কোনোভাবেই ভুটানে পৌঁছানো সম্ভব না, তখনই আমার সেটা মনে হয়েছিল। এবং এইবার ভারত কিন্তু কর্মকাণ্ড দিয়েই প্রমাণ করলো যে তোমরা যতই চুক্তি টুক্তি করো কোনো কিছুতে কোনো লাভ নাই, আমাদের দ্বারস্থ তোমাদেরকে হতেই হবে। এখন হয়তো বাংলাদেশ চিন্তা করবে, যা ভুটানে মালই পাঠাবো না। তো তাহলে পরবর্তীতে ভারত কী পদক্ষেপ নিতে পারে? আমার কাছে যেটা মনে হয় পরবর্তী পদক্ষেপ কী হবে জানেন? ভারত বলে দিবে যে বাংলাদেশ থেকে যত এয়ারলাইন্স আছে এই সমস্ত এয়ারলাইন্স ভারতের স্পেস ব্যবহার করে যাইতে পারবে না। যেমন বর্তমানে মনে হয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই ধরনের বিধিবিধান আছে। পাকিস্তান বলে দিয়েছে যে ভারতের কোনো এয়ারলাইন্স বা ভারতগামী কোনো এয়ারলাইন্স পাকিস্তানের ভূখণ্ডে আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এটা কিছুকাল আগে ছিল এবং এটা মানে এখনও চালু আছে ওই যে অপারেশন সিন্দুরের সময় থেকে। তো এখন মনে হচ্ছে যে ভারত অর্থাৎ বাংলাদেশ এখনও যদি লাইনে না আসে, তাহলে ভারত হয়তো বলতে পারে যে আমাদের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশগামী বা বাংলাদেশ থেকে বের হওয়া কোনো এয়ারলাইন্স আমাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। যদি তাই হয় তাহলে তো যে সমস্ত বাইরের এয়ারলাইন্স বাংলাদেশে আসে এগুলো তো মনে হয় বন্ধ হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে বাংলাদেশে আসা বা বাংলাদেশের থেকে যাত্রী বাইরে যাওয়া এটা তো অনেকটাই টাফ হয়ে যাবে, কারণ তখন বিমান ভাড়া বেড়ে যাবে দ্বিগুণেরও বেশি। কারণ সেক্ষেত্রে এই বিমানকে ওই দক্ষিণ দিক দিয়ে অর্থাৎ ভারতকে বাইপাস করে দক্ষিণ দিক দিয়ে ওই যে শ্রীলঙ্কার উপর দিয়ে যেতে হবে, তাই না? তো অনেক ঘুরে যেতে হবে, তাহলে কি বিমান ভাড়া বেড়ে যাবে না? বাড়বে। এবং চূড়ান্ত যে পদক্ষেপ ভারত নিতে পারে আমার কাছে যেটা মনে হয়, অর্থাৎ এরপরও যদি বাংলাদেশ লাইনে না আসে তাহলে যে জিনিসটা হবে আমি এখনই বলে দিই, সেটা হলো যে বঙ্গোপসাগর দিয়ে এই যে বাংলাদেশের যত জাহাজ যাতায়াত করে না, প্রত্যেকটা জাহাজকে এই ভারতীয় নৌবাহিনী এই বঙ্গোপসাগরে ঝামেলা করবে, থামাবে, বলবে এতে অস্ত্র আছে অবৈধ, আমরা এটা চেক করব। জোর করে থামাবে, থামিয়ে তারপরে ওরা জাহাজের মধ্যে উপরে উঠে কি করবে? আসলে তো অস্ত্রপাতিটাতি না, খামোখা দেরি করাবে। ওখানে মনে করেন 5-7-10 দিন দেরি করাবে চেকিং করার নামে। বন্ধ করতে পারবে না, কারণ সেটা মানে আন্তর্জাতিক আইনে অবৈধ, বাট হয়রানি তো করতে পারে। তখন বলবে যাই অবৈধ পণ্য নিয়ে তোমরা যাতায়াত করছো, অস্ত্রপাতি আনতেছো, তোমরা বিদ্রোহীদের কাছে অস্ত্র দিবে বলে অস্ত্র আমদানি করতেছো পাকিস্তান থেকে, ক্লিয়ার বলে ওই জাহাজগুলোকে খামোখা ওই সাগরের মধ্যে 5-7-10 দিন আটকে রাখবে। ফলাফল ভয়ঙ্কর রকমভাবে বাণিজ্যের ক্ষতি। বাইরের কোনো শিপিং লাইন তখন আর বাংলাদেশে কন্টেইনার সার্ভিস দিবে না, আর তা যদি না দেয় তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসার কী অবস্থা হবে? এই কাজগুলো কিন্তু ভারত করবে। বাংলাদেশ যদি সোজা পথে যদি মানে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে ওরা কিন্তু আঙ্গুল বাঁকা করবে, এবং এই কাজটা কিন্তু করবে যদি বাংলাদেশ এখনও লাইন মোতাবেক না আসে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ লোকজন কিন্তু এই যে বাইরে বিদেশে, তাই না? তো বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ধস যাই নামুক না কেন তাদের তো কোনো অসুবিধা নাই, কারণ তারা তো 2 দিন পরে বাংলাদেশ ছেড়ে চলে যাবে। কেউ আমেরিকার, কেউ ফ্রান্সের, কেউ ব্রিটেনের, তাই না, কেউ সিঙ্গাপুরের, ওরা কিন্তু চলে যাবে। কিন্তু দেশটাকে কি বানিয়ে দিয়ে যাবে বুঝছেন? এমন ধস নামবে অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে, যে এই ধস কাটিয়ে উঠে বাংলাদেশ আর কবে আবার ফুল সুইংয়ে আবার দেশ চলবে, এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে না। বাট ক্ষতি যা হওয়ার এটা রিকভার করা খুবই টাফ ব্যাপার, কারণ বাংলাদেশ যদি ব্যবসা থেকে ছিটকে যায় তো ওই গ্যাপ তো ওখানে গ্যাপ থাকবে না, অন্য দেশ ওই জায়গাগুলো দখল করবে, তাই না? এরপরে অতএব বাংলাদেশকে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে। এবার বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ কি ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন আমরা হতে যাচ্ছি। ধন্যবাদ।